নমস্কার সবাইকে। আমরা আজ ইতিহাসের ধারণা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা আগে দেখেছো যে ক্লাস 6-এর বইয়েও প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এবং ক্লাস 8-এর বইটাও যদি দেখো তার প্রথম অধ্যায়টি ইতিহাসের ধারণা রাখা হয়েছে। এর কারণ 6, 7 এবং 8 এই তিনটে ক্লাসেই তোমরা ইতিহাসটাকে কিভাবে পড়তে হয় বা ইতিহাসটা আরও ভালো করে জানবার জন্যে কোন কোন বিষয়গুলো জানতে হয় সেগুলো তোমাদের প্রথমে জানা দরকার। তাহলে তোমরা ইতিহাস বিষয়টিকে আরও ভালো করে জানতে এবং বুঝতে পারবে। তোমরা প্রায়ই তোমাদের স্যার দাদা সবার কাছ থেকে শুনে থাকবে যে ইতিহাসে অনেক সালটাল মনে রাখতে হয়, ইতিহাস মানেই মুখস্থ। কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। যদি ইতিহাসটাকে একটু বুঝে পড়া যায় যে কোন কোন বিষয়গুলো বুঝে নিলে ইতিহাস বিষয়টা আরও সহজ হয়ে যাবে, সেই কারণেই এই ইতিহাসের ধারণা প্রথম অধ্যায়টা তোমাদের বইয়ের শুরুতেই দেওয়া রয়েছে। এটা থেকে হয়তো তোমাদের বিশেষ কোনো প্রশ্ন পরীক্ষায় হয়তো আসবে না, বা আসলেও হয়তো খুব সামান্য পরিমাণ আসবে, কিন্তু বাকি অধ্যায়গুলো বুঝতে বা ইতিহাস বিষয়টাকে ভালো করে বুঝতে গেলে এই বিষয়টাকে বা এই অধ্যায়টাকে ভালো করে পড়া এবং বোঝা দরকার। সেই নিয়ে আমরা ক্লাস 6-এ আলোচনা করেছি, সেই ক্লাসটাও দেখতে পারো। আবার ক্লাস 7-এও আমরা যেহেতু এই চ্যাপ্টারটা রয়েছে তা আমরা একটু আলোচনা করছি। আর ঠিক আছে, তাহলে একটু একটু আগানো যাক, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন বিষয়গুলো আরও বেশি করে পড়া দরকার। প্রথমেই আমরা দেখো একটা আন্ডারলাইন করে রেখেছি যে ইতিহাসে সময় মাপতে গেলে মানে আমরা সমস্ত কিছুই তো পরিমাপ করি। যেরকম তুমি দোকানে যেয়ে বলো 1 কেজি চিনি দাও, যা 1 লিটার জলের বোতল দাও, বা 1 লিটার তোমার তেলের প্যাকেট দাও, মানে সমস্ত কিছুই বোঝার জন্য একটা পরিমাপ দরকার। এরকম সেই জন্যে সময়েরও পরিমাপ করার জন্য আমরা মাস, সাল, শতাব্দী বা সহস্রাব্দ এই কথাগুলো ব্যবহার করে থাকি। তাহলে মাস মানে 30 দিনে 1 মাস, সাল মানে তোমার কি হচ্ছে 365 দিনে 1 বছর বা একটা সাল বলা হয়, আর শতাব্দী মানে 100 বছর, আর সহস্রাব্দ মানে 1000 বছর। এই হচ্ছে সময়টাকে মাপা হয় এইভাবে। তোমরা ক্লাস 6-এ যুগ সম্পর্কে পড়েছো। যুগেও আবার সেরকম যেমন পাথরের যুগ, লৌহ যুগ, তাম্রযুগ প্রভৃতি এরকম যুগে যুগে ভাগ করা হয়। এরপর আমরা যাই পরের প্যারাতে, যে এখানে কিছু কিছু নাম বলো, উপাধি বলো বা শক্ত শক্ত শব্দ যেগুলো আমাদের ইতিহাস পড়তে গেলে লাগে, তারই মধ্যে দুটো এখানে দেওয়া রয়েছে, গঙ্গায় কুণ্ড চলো ও সকল উত্তর পথনাথ, বা তারপরে দেখো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এগুলো কঠিন কঠিন নাম, এগুলো আসলে উপাধি, যেগুলো আমরা এই সময়কার মানে ক্লাস 7-এ যে আমরা মধ্যকালীন ভারত পড়ব সেখানে পড়তে গেলে এগুলো লাগবে। তাহলে এইগুলো হলো আসলে উপাধি। ঠিক আছে, এখানটা পড়লেই তোমরা বুঝতে পারবে এগুলো হলো উপাধি। আর দেখো তোমরা এখানে একটা সুন্দর ছড়া রয়েছে, বাবা আর হইল আবার জ্বর সারিল ঔষধে। এটা হলো মুঘল সম্রাটদের নাম এর মধ্যে লুকিয়ে রয়েছে, যেটা তোমরা পরে ক্লাস 7-এর পরের অধ্যায়গুলোতে পড়বে। তাহলে আমরা পরের পেজে আসি। এবার দেখো এই বাঁ দিকে আছে তোমাদের ইতিহাসের উপাদান। ক্লাস 6-এর বইটাই তোমরা যদি দেখো এটা আরও ভালো করে ব্যাখ্যা দেওয়া রয়েছে। উপাদান মানে কি, যেই যেই বিষয়গুলো থেকে বা যে সমস্ত বস্তুগুলো থেকে আমরা ইতিহাসটা লিখতে পারি। এর মধ্যে আছে লেখ, মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য ও লিখিত উপাদান। লেখ মানে যেগুলো পাথরের গায়ে খোদাই করা বা কোনো পিলারে খোদাই করা রয়েছে। মুদ্রা মানে যে সমস্ত শাসক তার সময় স্বর্ণমুদ্রা, রৌপ্যমুদ্রা প্রচলন করেছিল সেগুলো। স্থাপত্য ভাস্কর্য মানে যে ধরনের পুরনো মন্দির, স্ট্রাকচার বা দুর্গ নির্মাণ করেছিল সেইগুলো। তারপর লিখিত উপাদান মানে বুঝতেই পারছো, লিখিত উপাদান মানে কি, সেই সময়ের রাজা বা শাসকদের সময় কোর্ট পোয়েট থাকতো যারা সমস্ত ডকুমেন্টস লিখে রাখতো, বা কোনো বিদেশ থেকে কেউ এসেছিল যারা তাদের চোখে ভারতকে যা দেখেছে বা যে সাম্রাজ্যের সময় এসেছিল সেই সাম্রাজ্য সম্পর্কে যা জেনেছে সেগুলো ডকুমেন্ট করে গেছে, যেগুলো লিখে গেছে, সেগুলো থেকে আমরা যে ইতিহাস পাই
সেগুলোই আমাদের ইতিহাসটাকে বুঝতে আরও সাহায্য করে। সেগুলোকেই ঐতিহাসিক উপাদান বা ইতিহাসের উপাদান বলা হয়। আরেকটা জিনিস এখানে যেটা রয়েছে, তাম্রলেখ বা শিলালেখ বলা যায়, তাম্রপত্র বলা যায়। মানে তামার পাত্রে কোনো কিছু খোদাই করে যখন কোনো একটা কিছু আরেকজনকে দান করা হতো, তখন সেটাকে তাম্রলেখ বা তাম্রপত্র লেখ বলা হয়। তাম্রলেখ সাধারণত কোনো শাসক কোনো আরেকজনকে কোনো কিছু দান করছে সেটা লেখা থাকতো, বা কোনো মন্দিরকে যখন কোনো জমি দান করছে সেটা লেখা থাকতো। সেটা তোমরা পরবর্তীকালে পড়বে। এইবার এই তো উপাদান আমরা পড়লাম। উপাদান পড়তে গিয়ে আমাদের চারপাশে কোন কোনগুলো দেখলে আমাদের উপাদান বলে মনে হয়, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই আন্ডারলাইনটা যদি পড়ি তাহলে বুঝতে পারবে এমন অনেক ঘটনা এবং কাজ আগে ঘটেছে যার ছাপ এখনও আমাদের চারপাশে রয়ে গেছে। যেরকম কোনো একটা পুরনো বিল্ডিং হয়তো তোমাদের বাড়ির পাশে আছে, বা তুমি কোথাও ঘুরতে গেছো সেখানে গিয়ে দেখেছো, বা তুমি হোস্টেল থেকে যখন বাড়ি ফিরছো তখন রাস্তার ধারে ধারে তুমি হয়তো দেখছো পুরনো বাড়ি, পুরনো মন্দির, অনেক ধ্বংসাবশেষ তোমার চোখে পড়েছে। সেগুলো কিন্তু ইতিহাসের এক একটা উপাদান। সেরকমই বলছে যে যার ছাপ আমাদের চারপাশে রয়েছে, তাই সেই সব কাজ ও ঘটনাগুলো সেই সব ঘটনাগুলো যে ঘটনাগুলো বিষয়ে আমাদের ধারণা থাকা দরকার। সেই ধারণা তৈরির জন্যই ইতিহাস পড়া আমাদের দরকার। তাহলে ইতিহাসটা কেন পড়া দরকার? যে চারপাশে যা ঘটছে, যা ঘটনা ঘটছে, বা যে ধরনের জিনিসপত্র আমাদের দেখতে পাচ্ছি, সেগুলোকে আরও ভালো করে বোঝার জন্যে। ঠিক আছে, এবার দেখো ইতিহাসের জানার রকম ফের। এখানে একটু এটা রিডিং পড়লে তাহলে বুঝতে পারবে। আমরা যে যে উপাদান পড়লাম সেটাকে আর একটু ভালোভাবে ব্যাখ্যা করা আছে এখানে। পুরনো দিনের যে সমস্ত জিনিস আজও রয়ে গেছে সেগুলোই অতীতের কথা জানতে সাহায্য করে। যেরকম পুরনো ঘরবাড়ি, মন্দির মসজিদ, মূর্তি, টাকা পয়সা, আঁকা ছবি, বইপত্র থেকে এক একটা সময়ের মানুষের বিষয়ে আমরা জানতে পারি। তাই সেগুলো ইতিহাসের উপাদান। ঠিক আছে, তোমরা এই জায়গাটা পড়লে আরও ভালো বুঝতে পারবে। আমরা ক্লাস 6-এ একটু পড়েছিলাম যে ঐতিহাসিকের কাজ কি, বা টুকরো টুকরো ঘটনা থেকে কিভাবে ঐতিহাসিকেরা তারা একটা সুন্দর গল্প তৈরি করে, যেটা যুক্তিভিত্তিক, যেটাই আমাদের আসলে ইতিহাস। সেটাই এই দেখো পরের প্রায় যদি আমরা একটু পড়ি তাহলে বুঝতে পারবো। টুকরো উপাদান দিয়ে ইতিহাসের ফাঁক ভরাট করার সময় ঐতিহাসিককে খুব সাবধান থাকতে হয় অবশ্যই। কারণ ইতিহাস যেহেতু যুক্তি নির্ভর, আমরা গাল গল্প বা কোনো আজগুবি গল্প লিখতে পারি না। সাবধান থাকতে হবে, খেয়াল রাখতে হবে যাতে ঠিক টুকরো ঠিক সময়ে খাপ খায়। তাহলে ঐতিহাসিকের কাজ কি, খুব সুন্দরভাবে ছোট ছোট জিনিসগুলোকে ভালো করে ব্যাখ্যা করে অ্যানালিসিস করে সেটাকে কি করে সেখান থেকে ইতিহাসটাকে লেখা। সেরকমই এখানে একটা ছোট্ট উদাহরণ দেওয়া আছে। এই আজনাবি আজনাবি শব্দটা সাধারণত ব্যবহার করা হতো যারা অন্য অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে আসছে। এবার আবার দেখো এটাকে বিদেশিও বলা হতো। মুঘল যুগে বিদেশি বলতে গ্রাম বা শহরের বাইরে থেকে আসা যে কোনো লোককেই বোঝাতো। তাই শহর থেকে অচেনা কেউ গ্রামে গেলে তাকেও গ্রামবাসীরা পারদেশি বা আজনাবি বলতো। মানে তুমি হয়তো তোমার একটা গ্রাম থেকে পরের গ্রামে গেছো, তখন তোমাকে আজনাবি বা পারদেশি বলা হচ্ছে। সেটা তো ঠিক নয়। তুমি হয়তো তখন দেশ বলতেই ছোট ছোট গ্রামগুলোকেই এক একটা, সে যেই অঞ্চলটাকে থাকে সেটাকেই সে দেশ বলে ব্যাখ্যা করতো বা সে দেশ বলে মনে করতো। এরপরে আমরা এই যে টুকরো কথা, এইটা একটু ভালো করে পড়তে হবে যে আমাদের দেশের নাম হিন্দুস্থান বা ইন্ডিয়া কি করে এলো। এই ইন্ডিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল, বা কোথা থেকেই বা হিন্দুস্থান এই কথাটা এলো, সেইটা আমরা একটু দেখব। এটা তোমরা একটু ভালো করে পড়বে, 2বার বা 3বার রিডিং পড়লেই আশা করি তোমাদের এটা পরিষ্কার হয়ে যাবে। তবুও এবার বিষয়টা ব্যাখ্যা করা যাক। যে হেরোডোটাস, যিনি ছিলেন গ্রিক ঐতিহাসিক, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 5ম শতকে প্রথম ইন্ডিয়া কথাটি ব্যবহার করে। কি হয়েছে, হেরোডোটাস প্রথম তাহলে কি হচ্ছে তোমার ইন্ডিয়া নামটা ব্যবহার করে। আর একটু এখান থেকে রিডিং পড়লে তোমরা বুঝতে পারবে। উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর বদ্বীপ এলাকা কিছুদিনের জন্য পারসিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। তখন এই অঞ্চলের নাম ছিল হিদুস। ইরানি ভাষায় স এর উচ্চারণ নেই, তাই স বদলে
গিয়ে হয়েছিল হ, ফলে সিন্ধু অঞ্চলগুলি হিন্দুস নামে পরিচিত হলো। আবার গ্রিক ভাষায় হয়ের উচ্চারণ নেই, তার বদলে হস্যই। অতএব যা ছিল সিন্ধু হিদুস তা গ্রিক বিবরণে অনেকটা বদলে গিয়ে ইন্ডিয়া হলো। তাহলে হেরোডোটাস যে ইন্ডিয়া কথাটা ব্যবহার করেছে সেটা এইভাবে প্রথমে পারস্য থেকে গ্রিসে গিয়ে নামটা এইভাবে চেঞ্জ হয়। জিনিসটা আরো ছোট করে আমরা একটু আলোচনা করব। সিন্ধু নদীর দুই পাশ, সেটাকে আমরা সিন্ধু অঞ্চল বলি। এই এলাকাটা তাহলে প্রথমে কাদের আন্ডারে ছিল? কিছুদিনের সময় পারস্য আন্ডারে ছিল। এবার পারস্যতে বা ইরানি ভাষায় শয়ের উচ্চারণ নেই, হয়ের উচ্চারণ হয়। তাহলে সিন্ধু চেঞ্জ হয়ে গেল হিন্দুসতে বা হিদুসে। আবার গ্রিসে হয়ের উচ্চারণ নেই, সেই জায়গায় উচ্চারণ আছে হস্যের। অতএব যেটা ছিল হিন্দু সেটাই পরবর্তীকালে ইন্ডিয়া হয়ে গেল। তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে, প্রথমে দন্তেশ্বর উচ্চারণ ছিল না, দন্তেশ্বর জায়গায় পারসিকরা হয়ের উচ্চারণ করতো, আবার গ্রিকরা হয়ের উচ্চারণ করতে পারতো না, ওরা হস্যের উচ্চারণ করতো। সেই থেকেই যেটা ছিল সিন্ধু সেটা পরে হিন্দু, পরবর্তীকালে ইন্ডিয়া হয়ে গেল। আর দেখো পরে যেটা দাগ আছে যে 262 খ্রিস্টাব্দে খোদিত ইরানের সাসানীয় শাসকের, সাসানীয় মানে ওই অঞ্চলে, সাসানীয় অঞ্চলে যিনি শাসক ছিলেন, সাসানীয় শাসকের একটি শিলালেখতে হিন্দুস্তান শব্দটি পাওয়া যায়। এবং 10ম শতকের শেষ ভাগে অজ্ঞাতনামা লেখক রচিত হুদুদ আল আলম গ্রন্থে হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতবর্ষকে বোঝানো হয়েছে। প্রথমে সমস্তরাই কি করেছে, ওই সিন্ধু অঞ্চলের আশেপাশেটাকে ইন্ডিয়া বলে ব্যাখ্যা করছে, কিন্তু পরবর্তীকালে পুরো অঞ্চলটাকেই হিন্দুস্থান বা ইন্ডিয়া বলে ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে এই বিষয়টা পরিষ্কার হলো যে এই সিন্ধু অঞ্চলের কথা প্রথম পারসিকরা জানতো, পারসিকদের কাছ থেকে গ্রিসের লোকেরা জেনেছিল। এইবার আমরা সাধারণভাবে ভারতের ইতিহাসকে 3টি ভাগে ভাগ করে থাকি: প্রাচীন, মধ্য এবং আধুনিক। এই 3 যুগের ইতিহাসের সময়কেই 3 ভাগে ভাগ করা যায়। এবার রাতারাতি তো এরকম কোনো চেঞ্জ হলো না যে আজ প্রাচীন শেষ কাল থেকে আধুনিক মধ্য শুরু, তারপরে মধ্যকালীন ভারত শেষ, আধুনিক ভারত শুরু, এরকম হয় না। সেই কারণে দেখো টুকরো কথাতে আদি মধ্যযুগ বলে একটা কথা আছে, সেইটা আমরা পড়লে বুঝতে পারবো যে প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হচ্ছে, আর মধ্যযুগ পুরোপুরি তখনও শুরু হয়নি। এই রকম মাঝখানের সময়কে বলা হচ্ছে আদি মধ্যযুগ। এটা তো একটা যুগ, যুগ তো আর 1-2 দিনের নয়, অনেক বছরের পর বছরের পরিবর্তনের ফলে মানুষের জীবনে যখন এক ধরনের জনজীবন থেকে আরেক ধরনের জনজীবনে পরিবর্তন হচ্ছে, এই যে এই পরিবর্তনটাকে যুগ পরিবর্তন বলছি। তাহলে কি হলো, রাতারাতি কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এই যখন প্রাচীন কাল আস্তে আস্তে শেষ হচ্ছে এবং তারপরে মধ্যকালীন যুগ আস্তে আস্তে শুরু হচ্ছে, এই যে মাঝখানের সময়টাকেই বলছে আদি মধ্যযুগ। মানে মধ্যযুগের শুরু এবং প্রাচীন যুগের শেষ, এই সময়টাকেই বলছি আদি মধ্যযুগ। এবার এইটা আরো ভালো করে বুঝতে হবে, তাহলে কিভাবে বোঝা যায় যে সময়টি কোন যুগে পড়ছে? আসলে মানুষের জীবনযাপন, সংস্কৃতি, অর্থনীতি, দেশ শাসন, যুদ্ধ, পড়াশুনো এবং এবং এসব কাজের এক একটি বিশেষ দিক এক এক সময়ে দেখা যায়। মানে কি, প্রাচীনকালে মানুষের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, পড়াশোনা একরকম ছিল, সেটা আস্তে আস্তে পরিবর্তন হতে হতে একটা নতুন যখন রূপ নিল, সেটাকে বলছি আমরা মধ্যকালীন যুগ বা মধ্যকালীন ভারতের ইতিহাস। একটা কথা রয়েছে, অনেকে বলে যে মধ্যকালীন ভারত নাকি অন্ধকারময় যুগ। সেটা এখানে যেটা লক্ষ্য রয়েছে সেটা আমরা একটু পড়ি, তাহলে বুঝতে পারবো যে আসলে এটা কি ঠিক। তাহলে কেমন ছিল মধ্যযুগের ভারত? আগে অনেকে বলতেন সে সময়ে অন্ধকারে ডুবে গিয়েছিল মানুষের জীবন, কোনো কিছুতেই নাকি কোনো উন্নতি হয়নি। তবে আজকাল আর সে কথা মানা হয় না। টুকরো টুকরো উপাদান জুড়ে ঐতিহাসিকরা সেই সময়ের ইতিহাস লিখেছেন। এবার সেই সমস্ত ইতিহাস লেখার মাধ্যমে দেখা গেছে বা বোঝা গেছে যে ওই যুগে আর অন্ধকারময় যুগ বলাটা ঠিক হবে না, কিছু কিছু ক্ষেত্রে খুব উন্নতি হয়েছিল। সেগুলো কি কি হয়েছিল সেগুলো আমরা এক এক করে দেখি। এই নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার, কুয়ো থেকে জল তোলা, তাঁত বোনা বা যুদ্ধের অস্ত্রতে বিজ্ঞানের ছোঁয়ার
বিজ্ঞানের ছোঁয়াতে বদলে গিয়েছিল আগেকার পুরনো ধ্যান ধারণা। আর তারপরে খাবার দাবারেরও অনেক পরিবর্তন হয়েছে। তার মধ্যে দেখো এই যে রান্নায় যে আলুর ব্যবহার, সেটা পর্তুগিজদের হাত ধরেই এই মধ্যকালীন ভারতে এসেছিল। তারপরে এই যে লাইনটা দেখো, অর্থনীতির দিক থেকে ছিল কৃষি, অন্যদিকে ছিল ব্যবসা বাণিজ্য, তৈরি হয়েছিল নতুন নতুন শহর, বন কেটে চাষবাস, আরও অনেক কিছু। তারপরে দেখো আবার ধর্মীয় ভাবনায় পরিবর্তন আসছে। কীরকম পরিবর্তন আসছে? আচার অনুষ্ঠান বা আড়ম্বর নয়, ভক্তিবাদের উপরেই মানুষ বেশি জোর দিয়েছিল। তাহলে কি কি ক্ষেত্রে দেখো, আমি 3টে টিক দিয়ে রয়েছি। যেরকম তাহলে কি কি ক্ষেত্রে মধ্যকালীন ভারতের আমার উন্নতি দেখা যাচ্ছে? যে নতুন যন্ত্র ও যুদ্ধকৌশলে ব্যবহার, রাজনীতিতে নতুন ধরনের মানুষের আগমন, নতুন করে শাসন ব্যবস্থা, তারপর অর্থনীতির দিক থেকেও পরিবর্তন। কী কী? কৃষির পাশাপাশি ব্যবসা বাণিজ্যকেও খুব বড় করে দেখা হচ্ছে। তারপরে ধর্মীয় ভাবনাতেও পরিবর্তন আসছে। কীরকম ধর্মীয় ভাবনা? প্রাচীন ভারতে যে সমস্ত ছিল আচার আড়ম্বর, যাগযজ্ঞ প্রভৃতি, সেগুলোর বদলে আসছে ভক্তিবাদ। এরকম প্রভৃতি এই সময় চেঞ্জ হয়, যা তোমরা আস্তে আস্তে সারা অধ্যায় জুড়ে বা সারা ক্লাস 7-এর অধ্যায় জুড়ে পড়াশুনো করবে। ঠিক আছে। তারপর আরেকটু যে সাহিত্য ক্ষেত্রেও অনেক পরিবর্তন এসেছিল, যেগুলো প্রাচীন থেকে আলাদা ছিল বলেই এই সময়টাকে আমরা মধ্যকালীন ভারত নাম দিচ্ছি। বাকি তোমরা এটা একটু পড়লে বুঝতে পারবে। এরপর আছে ইতিহাসের গোয়েন্দা। যদি এইটা একটু রিডিং পড়ি তাহলে এই বিষয়টা খুব ভালো করে বোঝা যাবে, এবং আমি একটু পড়ছি, তোমরা শোনো। ইতিহাস বই পড়তে সবসময় ভালো নাও ইতিহাস বই পড়তে সবসময় ভালো না লাগলেও গোয়েন্দার গল্প পড়তে আমাদের নিশ্চয়ই ভালো লাগে। আসলে ঐতিহাসিকও একজন গোয়েন্দা। গল্পের গোয়েন্দা টুকরো টুকরো সূত্র বা ক্লু খুঁজে বের করেন, তারপর যুক্তি দিয়ে সূত্রগুলির ঠিক ভুল বিচার করেন, শেষে ঘটে যাওয়া ঘটনার সত্য মিথ্যা তুলে ধরেন। তেমনি ঐতিহাসিকও টুকরো টুকরো সূত্র খোঁজেন, সেগুলি যুক্তি দিয়ে বিচার করেন, তারপরে সূত্রগুলি সাজিয়ে অনেককাল আগে ঘটে যাওয়া ঘটনা বা সময়কে আমাদের সামনে তুলে ধরেন। আর সেখানে সূত্রের টুকরো পাওয়া যায় না, সেখানে ফাঁকা থেকে যায়। মানে কি? বহু পুরনো প্রাচীন ইতিহাস আমরা যে সবসময় সবটা খুঁজে পেয়েছি বা পাচ্ছি তা তো নয়। ঐতিহাসিকেরা যে সময়টাকে খুঁজে পায়নি বা যে অঞ্চলটার যে সময়কার ইতিহাস খুঁজে পাওয়া যায়নি, সেটা আমাদের কাছে আজও ফাঁকা রয়েছে। সেটা পরবর্তীকালে যখন আরও রিসার্চ হবে, আরও জিনিসপত্র খোঁজা চলবে, যখন প্রত্নতাত্ত্বিক উপাদান আমরা তা থেকে পাবো, তখন আবার তার ব্যাখ্যা হবে, নতুন করে ইতিহাস লেখা হবে। তাহলে গোয়েন্দাও যেরকম ছোট ছোট ক্লু দিয়ে একটা গল্প রচনা করেন, সত্য মিথ্যা ঠিক করেন, কোনটা ঠিক কোনটা ভুল, ঐতিহাসিকও সেরকম, যে ছোট ছোট টুকরো থেকে সেগুলো যুক্তি দিয়ে বিচার করে একটা গল্প বা একটা পুরনো দিনের ইতিহাস বা পুরনো দিনের মানুষের কথা, পুরনো দিনের সময়ে মানুষের জীবনযাপন, পুরনো দিনের সময়ের মানুষের আচার ব্যবহার, মানুষের জীবনযাপন, সেগুলো আমাদের সামনে তুলে ধরে। তাহলে এই ছিল মোটামুটি আজকের প্রথম চ্যাপ্টারের আলোচনা। তোমরা মোটামুটি এখান থেকে ওই ভারতের নাম ইন্ডিয়া কী করে হলো সেটা একটু ভালো করে পড়বে, আদি মধ্যযুগ ভালো করে পড়বে, ইতিহাসের উপাদান একটু ভালো করে পড়বে, বা এবার মধ্যযুগে আধুনিক মধ্যকালীন ভারতকে কি অন্ধকার যুগময় বলা যায় কি না, সেটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা তোমাদের সহায়িকা থেকে একটু জিনিসটা দেখে পড়বে। মোটামুটি আশা করি এই আলোচনাটা দেখলে তোমাদের একটা পরিষ্কার ধারণা হবে এই বিষয় সম্পর্কে।